স্বাগত সকলকে ৭৩তম এপিসোডে। আজও একটা নতুন হারহিম করা ঘটনা তোমাদেরকে শোনাবো বলে এসেছি। এবং আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো সেটা শোনানোর আগেই বলে রাখি, তিনি আমাকে বলেছেন যে আমি যেন আমার মতন করে ঘটনাটা তোমাদেরকে শোনাই এবং তার নাম যেন আমি ঘটনাটিতে না বলি, গোপন রাখি। আর তাই জন্য আমি তার নাম বলছি না ঘটনাটাতে, আর গোপনই রাখছি। আশা করছি আমার সকল শ্রোতাদের ভালো লাগবে। দেরি করব না এবং বেশি কথাও বাড়াবো না। ঘটনাটা ছোট হলেও কিন্তু খুবই সুন্দর একটি ঘটনা। সরাসরি চলে যাচ্ছি ঘটনাটাতে। এই ঘটনাটা আজ থেকে প্রায় ৩-৪ বছর আগের ঘটনা এবং এই ঘটনাটা আমার নিজের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নয়। কিছু কারণ বিশেষের জন্য আমাদেরকে ভাড়া বাড়িতে গিয়ে কিছু মাস থাকতে হয়েছিল। কারণ আমাদের জমি যখন ভাগাভাগি হয়ে যায়, জেঠু শ্বশুর, কাকা শ্বশুর, আমার শ্বশুর এবং পিসি শাশুড়িদের মধ্যে, তখন বাড়িটা ভাঙা পড়ে এবং সেই বাড়িতে আবার নতুন করে যার যার জমিতে নতুন নতুন করে বাড়ি করতে হয়। যার ফলে আমাদের কিছু মাসের জন্য অন্য একটি জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়। আরও একটা কথা দিদি তোমাকে জানিয়ে রাখতে চাইছি, যেহেতু এটা আমাদের একটা ফ্যামিলি রিলেটেড ঘটনা এবং আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেটাও আমাদের এক খুব ক্লোজ কাকুর বাড়ি, সেই কারণের জন্য তোমাকে যে জায়গার ঘটনা সেটা তোমায় জানাচ্ছি। কিন্তু তুমি প্লিজ এটাকে ক্লোজ আপ করো না, কারণ এটা গোপনই রাখাটা ভালো হবে। তা যাই হোক, আমারও তখন নতুন নতুন বিয়ে হয়েছে এবং সেই সময়তে সবাইকে নিয়ে একসঙ্গে থাকার মজাটাই খুব আলাদা হয়। তা যাই হোক, আমরা যখন নতুন ভাড়া বাড়িতে যাই, আমাদের ওই যে কাকুর বাড়িতে আমরা ছিলাম তারা বলে যে নিচের ফ্লোরটা পুরোটাই তোমরা থাকতে পারো এবং তোমরা তোমাদের মতন ভাগাভাগি করে নাও কোন ঘরটাতে তোমরা থাকবে এবং তোমার শ্বশুর শাশুড়িকে রাখবে বৌমা। তা তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বলি যে রাস্তার ওপরের দিকে ঘরটা তাহলে আপনি নিন, আর বাগানের দিকের পেছন দিকের যে ঘরটা ওই ঘরটাতে আমি আর আপনার ছেলে থেকে যাব। যাই হোক, 2-3 দিন ভালো করে ঘরটা গুছাতে লেগেছিলাম, সুন্দর করে গোছগাছ করে সব কিছু ঠিকঠাক করছিলাম। এবার কিছুদিন ধরে ফলো করতাম যে ঘরে কোনো জিনিস গুছিয়ে রাখতাম, ঠিক কথা, কিন্তু সেই জিনিসটা পরক্ষণে এসে যখন দেখতাম এলোমেলো হয়ে থাকলো বা সেই জিনিসটা সেই জায়গাতে নির্দিষ্ট জায়গাতে থাকতো না, অন্য জায়গায় থাকতো। তার জন্য নিজের মনে সান্ত্বনা রাখতাম যে হয়তো কাজের তালে হয়তো ভুলে গেছি বা কিছু। এবার একদিনকে ফোন নিয়ে শুয়ে শুয়ে দেখছি, আর তখন সন্ধেবেলা 7:30 এরকম বাজে। এবার দেখতে পাচ্ছি যে বাগান থেকে কোনো একটা কথা বলার আওয়াজ আসছে। এবার সেই কী কথা বলার আওয়াজ সেটা না বুঝতে পারছিলাম না, কারণ অনেকক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে যদি কেউ কথা বলে সেরকম ভয়েস একটা আওয়াজ আসছে। তো সেটা দেখার জন্য আমি জানলা দিয়ে উঁকি মেরে তাকাই, তো কাউকেই দেখতে পাই না। তখন মনে হয়েছিল যে হয়তো পাশের যে ভাড়াটিয়াটা থাকে তারও ঘরে একটা মেয়ে আছে, হয়তো সে ওই ঘটনাতে সেই মেয়েটা হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে বা কিছু। ঘটনার সূত্রপাতটা ওই দিন থেকে শুরু হয়। ঘরটা মুছে যেতাম, তারপরেই দেখতাম যে ঘরে কেউ যদি ঘর মুছে যাওয়ার পর হেঁটে চলে বেড়ায়, সেই পায়ের ছাপ। তো এগুলো বুঝে উঠতে পারছিলাম না যে ঘর তো মুছে গিয়ে দরজা বন্ধ করে গেলাম, তাহলে ঘরের পায়ের ছাপটা পড়লো কিভাবে। শাশুড়িকে একবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু শাশুড়ি এগুলো খুব একটা বিশ্বাস করতেন না, যার কারণে শাশুড়ি মাকেও খুব একটা এই ব্যাপার নিয়ে ডিসকাস করিনি। তা একদিনকে রাত্রিবেলা আমি এবং আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে গল্প করছি, ঠিক সেই সময় আবারও সেম, তখন প্রায় রাত্রি 12:30-1 বাজে, ওইরকম বিড়বিড় বিড়বিড় করে আওয়াজ। কিন্তু কি কথা বলছে সেটা বোঝাই যাচ্ছে না, যে কিন্তু একটা মেয়ের ভয়েস, একটা মেয়ের যে গলা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি মেয়ে কথা বলছে। তা যাই হোক, আমি আমার বরকে বললাম যে
বুঝতে পারছো গো, কেউ কথা বলছে। সেই পরশু দিনকেও রাত্রিবেলা এরকম আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু জানলা দিয়ে দেখলাম কাউকেই দেখতে পাইনি। তা আমার বর বলল, ও কেউ না, ছেড়ে দাও, পর্দা দিয়ে শুয়ে পড়ো। তা যাই হোক, পর্দা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রিটাও কিছু বুঝিনি। নেক্সট দিন আবার সকালে ঘর মুছতে গিয়ে সেম ঘরের মধ্যে ওরকম পায়ের ছাপ। আর আমার একটা অ্যাকোরিয়াম রাখা ছিল, সেই অ্যাকোরিয়ামে প্রত্যেক দিন একটা করে মাছ দেখতাম মরে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না, কারণ রোজ আমি প্রায় সপ্তাহে 2বার করে অ্যাকোরিয়াম পরিষ্কার করতাম, কিন্তু তারপরও এই জিনিসটা কেন হচ্ছে সেটা সত্যিকারেরই বুঝে উঠতে পারছিলাম না, যে অ্যাকোরিয়ামের মাছগুলো কেন এরমভাবে মরে যাচ্ছে বা কিছু। আমার শাশুড়িকে গিয়ে বলি যে, মা, অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার, পয়জন তো হওয়ার কথা না, আমি তো রোজই পরিষ্কার করি, তাহলে এরকম মাছগুলো মরে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। বিশেষত আরেকটা কথা দিদি তোমাকে এখানে জানিয়ে রাখতে চাইছি, এই যে অ্যাক্টিভিটি মানে এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলো কিন্তু শুধু আমারই ঘরে ঘটছিল, যার ফলে আমার শাশুড়িকে যখন আমি কিছু বলছি সেগুলো সে বিশ্বাস করছিল না। আরও একটা জিনিস, আমার বর রাত্রির মানে বেশ রাত করেই বাড়ি ফিরতো কাজের সূত্রে, কারণ আমাদের যেখানে বাড়ি সেখান থেকে কলকাতা প্রায় মানে অনেকটাই দূর, 3 ঘন্টা যেতে আসতে লাগে, মানে 6 ঘন্টা। তো তার ফিরতে ফিরতে প্রায় 12:30, 1:45, কখনো 1:30, 2টোও বেজে যেত। তা ঘরে আমি একাই শুয়ে থাকতাম, আর আমি ভীষণ ভীতু। শুয়ে আছি, দরজাটা যেমন কেউ টোকা দিলে যেরকম আওয়াজ হয় ওরকম টোকা মারলো 2বার। কে কে করার সত্ত্বেও কোনো আওয়াজ দেয় না, কিছু দেয় না, কিন্তু টোকার একটা শব্দ পেলাম। উঠে গিয়ে দরজাটা খুলি এবং কাউকেই দেখতে পাই না, আবার দরজা বন্ধ করে শুয়ে পড়ি। আর বেশ 2-3 দিন যাবৎ খাবারটা রাত্রিরে আমার বেডরুমের যে ঘরটাতে আমরা শুতাম ওই শোয়ার ঘরেতেই এনে খাবারটা রেখে দিচ্ছিলাম খাটের নিচটাতে। এবার একদিনকে হঠাৎ করে ঘরে না বেড়াল আছে না হাওয়া, কিছুই নেই, অথচ খাটে আমি শুয়ে ফোন ঘাঁটছি, নিচ থেকে যেন মনে হলো ওই থালাটার ওপরে যে চাপাটা ছিল সেটাকেও খুলে উল্টে ফেলে দিল। সত্যি নিচে তাকিয়ে দেখছি থালা উল্টে পড়ে রয়েছে, ভাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার যাই হোক করে ওই ভাতটাকেই ঠিকঠাক করে চাপা দিয়ে রাখি। আমার বর যখন রাত্রিবেলা এসে ওই ভাতটা খেতে যায়, একটা বিভীষিকা গন্ধ, এবং সেই গরমকালে যেমন ভাতটা পচে গেলে যেরকম গন্ধ ছাড়ে, তরকারি পচে গেলে গন্ধ ছাড়ে, ওরকম টকটক গন্ধ ছাড়ছে, আর ওপরে ফেনা কেটে গেছে। তা ও বেচারা ওই রাত্রিবেলায় কি খাবে, না খেয়ে শুয়ে পড়েছিল জল বিস্কুট খেয়ে। তারপরের দিনকেও সেম খাবার রাখলেই, আমার ঘরেতে ওরকম খাবার রাখলেই ওরকম গন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম যে, মা, আপনি বরং একটা কাজ করুন, খাবারটা আপনি আপনার ঘরেতেই রাখবেন, আপনার ছেলে যত রাত্রিরেই আসুক না কেন আমি রান্নাঘর থেকে খুলে আপনার ছেলেকে ভাত তরকারি গরম করে বেড়ে দিয়ে আপনাকে খেতে দেবো। তা যাই হোক, তাই আমার শাশুড়ি সেটাই মেনে নিল। এরম করতে করতে না দিনের পর দিন একটা একটা করে অ্যাক্টিভিটি। হঠাৎ একদিন যখন ধৈর্যের বাদ মানে ফুরিয়ে আসে, একদিন রাত্রিবেলায় সেম আমরা দুজনে ঘুমিয়ে পড়েছি অঘরে। হঠাৎ করে আমার বর চিৎকার করে ওঠে এবং আমাকে বলে, কালকেই আমরা এই ঘরটা ছেড়ে দেবো, কালকে থেকে আমরা এই ঘরে আর থাকবো না, অন্য ঘরে থাকবো, আর তুমি একা একা বাইরে বেরোবে না সন্ধ্যের পর। আমিও অবাক হয়ে তো ওর দিকে তাকিয়ে হাঁ করে বসে রয়েছি, যে এরকম কথাবার্তা এর আগে কোনোদিনও বলে না। আর হ্যাঁ, ভীতু আমি, কিন্তু ওর মধ্যে না এই ভূত এই ওই সেই এই ব্যাপারগুলো ছিল না, ওইসব অতটা ভয়ও পেত না। কিন্তু এতটা যে ভয় পাবে সেটা বুঝতেও পারিনি, যে এরকমভাবে আমাকে বলছে। আর বেশ রীতিমতন কনকনে ঠান্ডা, কিন্তু ঘেমে চান করে গেছে। আমি তখন ওকে জিজ্ঞাসা করি যে, তুমি এত ঘামছো কেন, নাও জল খাও, চোখে মুখে জল দিই। তখন অনেকবার করে জিজ্ঞাসা করার পর বললে, তুমি আগে জানলাটা বন্ধ করো। তা ভালো কথা, আমি জানলা টানলাগুলো সব বন্ধ করে দিই, কারণ রাত্রিবেলায় আমি জানলা দিয়ে শুয়েছিলাম সেটা আমার খুব ভালোই মনে ছিল। কিন্তু হঠাৎ করে যখন ঘুম থেকে উঠে দেখি যে
জানলাগুলো খোলা, আর ও আমাকে রীতিমতন বলছে তুমি আগে জানলাগুলো বন্ধ করো, তুমি আগে জানলাগুলো বন্ধ করো। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে রাত্রিবেলা তো আমরা জানলা দিয়ে শুয়েছিলাম ঠান্ডার মধ্যে, তাহলে জানলাটা খুললো কে? তো তখন ওই বলছিল যে আমার একটু কষ্ট হচ্ছিল বলে আমি ওটা খুলেছি, আর ঘাম দিচ্ছে বলে। তো যাই হোক, আমি আর ওকে কিছু বলিনি। তা অনেক জিজ্ঞাসা করার পর একটা কথাই আমাকে বলল যে আমি জানো তো শুয়েছিলাম, একটা লম্বা চওড়া লোক বিছানার পাশ দিয়ে পুরো গোল গোল করে ঘুরছে, আর একটা শীতল বাতাস যেন বয়ে যাচ্ছে পুরো খাটের চারিপাশটা থেকে। আর 3 বার ঘোরার পর আমার গা ডিঙিয়ে তোমার ওই জানলার ওই দিক দিয়ে একটা হাওয়া মতন সাদা কি উড়ে বেরিয়ে চলে গেল। ওইটা দেখেই আমি বিভীষিকার মতন চিৎকার করে গেছি। তার আগে অবধি আমার ঘাম দিচ্ছিল বলে আমি জানলাটা খুলে দিয়েছিলাম, কিন্তু শুয়ে শুয়ে আমি দেখছি যে পুরো চারদিকটা ঘুরছে আমাদের খাটের। সেই জন্য আরও বিটকেল চিৎকার করেছি যখন দেখলাম আমাকে ডিঙিয়ে তোমার ওপর দিয়ে উড়ে চলে গেল আর জানলা দিয়ে বেরিয়ে গিয়ে মিলিয়ে গেল। ওইটা আমি বুঝতে পারলাম না এটা কি, এমন কি এটা। তা যাই হোক, ওই রাত্রিবেলায় আর তো কিছু করার ছিল না, আমরা তাড়াতাড়ি করে শুতে যাব এবং জানলাটা বন্ধ করে দিই। জানলা বন্ধ করে দিয়ে তো রাত্রিবেলায় ঘুম আসছে না এই ঘটনাটা শোনার পর। আমি তো এমনিই ভীতু, তার উপর ও এরকম ভয় ঠয় পেয়েছে। আমরা বসে আছি, জানলা দিয়ে যদি কেউ টোকা মারে ওরম একটা আওয়াজ পেলাম 2 বার। তা যাই হোক, আমি বললাম যে আমার হাজব্যান্ডকে যে জানলাটা খুলে একবার দেখি কেউ আছে কিনা বা কে ডাকছে। তো ও তখন বলে না না, এত রাত্রিবেলায় জানলা খোলার কোনো প্রয়োজন নেই, যে ডাকছে ডাকছে, দরকার নেই। লাইটটা জ্বালানোই ছিল ঘরের মধ্যে। যাই হোক, তখন প্রায় রাত 3টে, একটু তন্দ্রা মতন এসেছিলো, দুজনেই শুয়ে পড়েছিলাম। শোয়ার 15 মিনিটের মধ্যেই জানলা দরজা সবই বন্ধ, কিন্তু একটা দমকা হাওয়া ঘরের চারিপাশে ঘুরছে এবং যেহেতু ফ্যান বন্ধ একটা শো শো করে হাওয়ার যেমন আওয়াজ হয় ওরকম হচ্ছে, এবং ঘরেতে যে জিনিসগুলো ছিল সব যেন উল্টে পাল্টে দপদপ করে পড়ে যাচ্ছে। আর ড্রেসিং টেবিলের ওপরে আমার একটা খুব পছন্দের ফ্লাওয়ার ভাস মেলা থেকে আমি কিনে এনেছিলাম, সেটা দম করে পড়ে যেতেই দুজনে উঠে আমরা বসে পড়ি। বসে পড়ার পর এইদিকে ওইদিকে সব জিনিসগুলো যা ছিল সব ছিটকে ছিটকে পড়ছে। তখন ভয়তে কিছু না চিন্তা করে বা কিছু ভেবে দুজনে আমরা একে অপরের হাত ধরে হনুমান চালিসা পড়তে থাকি। বেশ কিছুক্ষণ পড়ার পর ওই হাওয়াটা একদম শান্ত হয়ে যায় আর বন্ধও হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে দিদিভাই, ওই রাত্রিবেলায় না ও ঘুমাতে পেরেছে আর না তো আমি। কারণ এরকম জিনিস যখন জানলা দরজা বন্ধ করার পরেও এরকম একটা হাওয়া ঘরের মধ্যে ঘুরছে, সব জিনিস এলোতেলো করে ফেলে দিচ্ছে, আর আমার খুব শখের ফ্লাওয়ার ভাস ছিল ওটা, সেটাও পর্যন্ত ভেঙে দিল। পরের দিন সকালবেলায় গিয়ে আমরা ডাইরেক্ট আমি ওই কাকুর কাছে যাই, কারণ যেহেতু আমার শাশুড়ি শ্বশুর বিশ্বাস করছিলেন না যে আমাদের ঘরে এই সমস্ত হচ্ছিল বলে। এবার আমরা যখন ওখানে যাই, গিয়ে যখন ওই কাকুটাকে জিজ্ঞাসা করি, কাকুটা এড়িয়ে যায় ব্যাপারটা, বলতে চায় না যে কি আছে বা কিছু ঘরের মধ্যে। তো তখন আমার বর ওর মাকে এসে খুব রাগারাগি করে আমার শাশুড়ির ওপর এবং চিৎকার করে বলে, আমরা কি মজা করছি তোমার মনে হচ্ছে? দুজনেই ভয় পাচ্ছি, কাল রাত্রিরে যেন এরকম এরকম ঘটনা ঘটেছে, চলো গিয়ে ঘরে একবার দেখে আসবে চলো। যখন আমার শাশুড়ি আর শ্বশুরমশাই যায়, ঘরের ওরকম অগোছালো অবস্থা দেখে ওরাও ভয় পেয়ে যায়। তখন ওরা আশেপাশে পাড়ার লোককে যখন জিজ্ঞাসা করে, তখন ওই আশেপাশের লোকরা বলে যে হ্যাঁ, ওই তোমার ছেলে আর ছেলের বউ যে ঘরটাতে বাগানের দিকে থাকে, বহু বছর আগে ওই ঘরে একটি লোক আর তার স্ত্রী ওখানে থাকতো এবং লোকটা জোগাড়ের কাজ করতো মিস্ত্রির। এবং যেহেতু এই লকডাউনের জন্য চাকরি বাকরি সেই সময় চলে গিয়েছিল, ওর সংসার ঠিক করে চালাতে পারছিল না, বউটা একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য লোকটা বিষ খেয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই ওই ঘরটার মধ্যে ওরকম হয়। এর আগেও 2-1টা পরিবার এসছে, তাদের সঙ্গেও এরকম হয়েছে, তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তোমরা যত শিগগিরই পারবে এই ঘরটা ছেড়ে দাও আর অন্য কোথাও গিয়ে থাকো। তো তারপরে সেদিনকেই
অন্য জায়গায় ঘর দেখি আমরা চলে যাই। তারপর থেকে দিদিভাই আর কোনো ভয় ডর কিছু পায়নি। এবং হ্যাঁ, আমাদের যে পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজো করতেন, আমরা একবার তার কাছে গিয়েছিলাম, একটা ফুল ঠাকুরের দিয়েছিল। সেই ফুলটা আর সেই মাদুলিটা আমরা কিছুদিন পরেছিলাম। এখন আমার একটা ফুটফুটে 5 বছরের ছেলে আছে। আমরা সুস্থ সবলভাবে নিজেদের বাড়িতে এখন রয়েছি, তবে এখন আর এই বিষয় নিয়ে কোনো ভয় টয় পাই না। আরও একটা শেষ করার আগে আর একটা অবাক ঘটনা তোমাকে এখানে জানিয়ে রাখি। আমরা তো ছেড়ে দিয়ে আমাদের বাড়ি করে আমরা চলে এসেছি, 2-3 বছর হয়ে গেছে। এবং চলে আসার পর এইটা শুনতে পাই আশেপাশে যে প্রতিবেশীদের সঙ্গে আমাদের ওখানে একটা পরিচয় হয়ে গেছিলো। তারাই বলে যে ওই বাড়িতে যে কাকুর ওয়াইফ ছিলেন, আমাদের দূর সম্পর্কের এক রিলেটিভ, যাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম, আমাদের সঙ্গে ওই ঘটনাটা ঘটেছিল, তারই ওয়াইফ মানে তারই বউ আর কি ওই ঘরটাতে কিছু কারণবশতের জন্য কিছুদিন ওখানে থাকছিল। অবাক করা ব্যাপার, কোনো কিছু জানাই গেল না যে উনি মারা গেছেন, হার্ট অ্যাটাকও না, কিছু না, তবে এমনভাবে মারা গেছিলেন যে অবাক করা কিছু যদি দৃশ্য দেখে, যেমন হঠাৎ করে যেমন মানুষের চোখ মুখ ঠেলে গিয়ে দুটো হাত ওপর দিকে করা, যেমনভাবে মারা যায় ওরমভাবেই মারা গেছিলেন। তো এই হচ্ছে ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। খুব ছোট কিন্তু সত্যি ঘটনা, এটা আমার জীবনে ঘটেছে। যদি ভালো লাগে তুমি তোমার মতন করে শ্রোতাদেরকে শুনিও। ধন্যবাদ দিদি, অনেক সুন্দর ঘটনা তুমি আমাদেরকে শেয়ার করেছো। আরও আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আমি সকলকে বলছি, প্রেত কাহিনীর সকল শ্রোতাদেরকে বলছি, তোমরাও যদি আমাকে এইভাবে ঘটনা পাঠাতে চাও, আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে চাও, আমাদের কিন্তু ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার রয়েছে। এবং আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986। তোমরা চটপট ঘটনা পাঠিয়ে দাও, তোমাদের ঘটনাগুলোও যেন আমরা নতুনভাবে আমাদের চ্যানেলে শোনাতে পারি। আর শেষ করার আগে যেটা প্রতিবার বলি, এবারেও বলছি, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু প্রমোট করে না এবং করবেও না। আগামী সপ্তাহে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমি আসতে চলেছি এবং শর্টসেও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। আর কিন্তু বেশি দেরি নেই আমাদের 1K হতে। একবার 1Kটা হয়ে গেলেই কিন্তু প্রেত কাহিনী শর্টস আসতে চলেছে। আর একটা অবাক করা ঘটনার অ্যাটাচমেন্ট ভেবে রেখেছি যে শর্টসে দেব ভয়েস ওভার দিয়ে। তোমরা দেখে জানিও ওটা কি এবং সেই ঘটনাটা কোন এপিসোড রিলেটেড ঘটনা, সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।